আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিশেষ লিখিত পরীক্ষার গণিত বিষয়ে আমাদের যে সিলেবাস আছে সেই গণিত বিষয়ে সিলেবাসের উপর এখানে দুইটা পার্ট 1 পার্ট 2। তাহলে পার্ট 1-এ আমাদের 50 নম্বর থাকবে এবং পার্ট 2-তে 50 নম্বর থাকবে। আজকে আমরা পার্ট 1-এর দুইটা গ্রুপ থাকবে, গ্রুপ এ আর গ্রুপ বি থাকবে। তা আজকে আমরা আলোচনা করব গ্রুপ এ এর লিনিয়ার অ্যালজেব্রা টপিকটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বিসিএস পরীক্ষার লিখে রাখি এখানে লিখিত পরীক্ষা, লিখিত গণিত লিখে রাখে, তার সহজে মন থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করব পার্ট 1 গ্রুপ এ এর অংশের লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, তো লিনিয়ার অ্যালজেব্রা অংশের এখানে আমাদের বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করা হবে বা অধ্যায় রয়েছে। এখানে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে ম্যাট্রিসেস নিয়ে আলোচনা করবো বা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো বা ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু দেখো, প্রথমে দেখো ম্যাট্রিক্স কাকে বলে। আমরা জানি, আমরা এটা ইন্টারমিডিয়েটে লেভেলে আমরা ম্যাট্রিক্সটা পড়ে আসছি এবং অনার্স ফার্স্ট ইয়ারে লিনিয়ার অ্যালজেব্রা একটা কোর্স ছিল। সেই লিনিয়ার অ্যালজেব্রা কোর্সেও কিন্তু আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করে আসছি। তো এখানে বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেঞ্জার গ্রুপে। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা জানো, কন্ট্যাক্ট নাম্বারে কল দিও, তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাকে বলতে পারো, ইনশাআল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? আমরা শুরুতে যদি ম্যাট্রিক্সকে যদি ডেফিনেশন করতে চাই, ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা এটাই বুঝবো, সেটা হচ্ছে কতগুলি সংখ্যা বা চলক বা রাশিকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি বা কলামে যদি সাজিয়ে উভয় পাশে প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমরা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কতগুলো সংখ্যা নিতে পারি, সেটাকে বর্গাকারও সাজাতে পারি, আয়তাকারও সাজাতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো, মনে করো আমরা 1 2 3 4 5 6 7 8 কিছু সংখ্যা নিলাম, এটাকে আমরা একটা আয়তাকার অনুসারে সাজালাম। এখন এই উপাদানগুলিকে, এই যে আয়তাকার যে বিন্যাসটা পাইলাম আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করতে পারি, এটাকে আবার আমরা থার্ড ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করতে পারি,
আবার এটাকে আমরা 2 জোড়া উলম্ব রেখা দ্বারাও কি করতে পারি, প্রকাশ করতে পারি। ওকে, তাহলে বর্গাকারও হইতে পারে, যেমন এ বি সি ডি, এটা কিন্তু বর্গাকার, এটা হচ্ছে আয়তাকার, এটা হচ্ছে বর্গাকার। তো এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা 2 জোড়া উলম্ব রেখা দ্বারাও কি করতে পারি, প্রকাশ করতে পারি ম্যাট্রিক্সকে। তা ম্যাট্রিক্সের ডেফিনেশনে কিন্তু বলা আছে, এটা কি ডেফিনেশন বলছে, কতগুলি সংখ্যা বা চলক নিয়েও কাজ করতে পারি, সংখ্যা নিয়েও কাজ করতে পারি, বা যে কোনো একটা রাশি নিয়েও কাজ করতে পারি, যে কোনো একটা রাশি নিয়েও কাজ করতে পারি। হ্যাঁ, আয়তাকারে সাজাতে পারি, বর্গাকারে সাজাতে পারি, পূর্ণ সংখ্যক সারি থাকবে। সারি বলতে বোঝায় এই যে উপাদানগুলি আছে এই বরাবর। আমি যদি বাম থেকে ডানের দিকে যাই, তো এটা হচ্ছে সারি, এগুলো হচ্ছে আমার সারি, এগুলো কি বলে, সারি বলে, তোমরা সবাই জানো। আর যদি আমি উপর থেকে নিচের দিকে করি, তাহলে এটা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম। তা পূর্ণ সংখ্যক সারি এবং কলামে আমরা সাজাবো, এইগুলো হচ্ছে কলাম, তো এটা হচ্ছে কলাম, ঠিক আছে না? তাহলে কতগুলি সংখ্যা বা চলক বা রাশিকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি, এখানে আমাদের 2টা সারি আছে, হ্যাঁ, আর কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, এখানেও আমাদের সারি আছে কয়টা, 2টা, কলাম আছে 2টা, ঠিক আছে, এইভাবে সাজাতে পারি। তাহলে পূর্ণ সংখ্যক সারি বা কলম সাজিয়ে উভয় পাশে আমরা কি কি ব্র্যাকেট দিতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, থার্ড ব্র্যাকেট দিতে পারি, 2 জোড়া উলম্ব রেখা দিতে পারি। তখন গাণিতিক যে কাঠামো পাওয়া যাবে সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সে কতগুলো নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়াবিধি আছে, যেমন যোগ, বিয়োগ, স্কেলার দ্বারা গুণ, 2টি ম্যাট্রিক্সের গুণ ইত্যাদি আমরা জানি। আমরা তাহলে কোনো ম্যাট্রিক্সকে প্রকাশ করতে হলে কোনটা ব্যবহার করি, ম্যাট্রিক্সকে প্রকাশ করতে একটু লিখে রাখি, পয়েন্টগুলো লিখে রাখবা, আমি বিস্তারিত কিন্তু আবার লিখে দিব ম্যাট্রিক্সের ডেফিনেশন সহ টোটালি সব কিছুই আমি লেকচার শিট, হ্যাঁ, তোমাদের টেলিগ্রাম গ্রুপে সাজানো থাকবে, ওইখান থেকে দেখে নেবে। এখন আমি শুধু জাস্ট বুঝাই যাব প্রত্যেকটা টপিক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্সকে লিখতে সাধারণত কি করা হয়, ম্যাট্রিক্সকে লিখতে সাধারণত আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, অথবা আমরা 2 জোড়া উলম্ব রেখা দ্বারা কি করি, এই প্রতীকগুলো ব্যবহার করে থাকি, প্রতীকগুলি ব্যবহার করে থাকি বা ব্যবহার করা হয়। এর একটু মনে রাখবার টপিকটা, ঠিক আছে না? হ্যাঁ, এখানে এই যে আমরা যে সমস্ত সংখ্যা বা চলক বা রাশি যে ব্যবহার করি, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের এন্ট্রি বলে। এগুলোকে ম্যাট্রিক্সে কি বলে, এন্ট্রি। 1 2 3 4, এখানে কয়টা আছে, 8টা। তাহলে এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান বলা হয়। তা যে সমস্ত চলক বা সংখ্যা বা রাশি নিয়ে আমরা ম্যাট্রিক্সটা গঠন করি, সেগুলোকে ম্যাট্রিক্সের এন্ট্রি বলা হয়। তাহলে এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের এন্ট্রি। তাহলে হচ্ছে ম্যাট্রিক্সের এন্ট্রি বলতে কি বুঝি, বা ম্যাট্রিক্সের ভুক্তি বলতে কি বুঝি, বা ম্যাট্রিক্সের উপাদান বলতে কি বুঝি। ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান বলতে আমরা কি বুঝি, উপাদান হচ্ছে এখানে আমাদের এই যে, যেমন এই উদাহরণ থেকে যদি বলি, তাহলে 1 2 3 4 5 6 7 8, এক একটা হচ্ছে আমাদের উপাদান বা এন্ট্রি, ঠিক আছে না? এখানে হচ্ছে এ বি সি ডি এগুলো। এবং ম্যাট্রিক্সের কখনো বিস্তার করা যায় না, এর মানও নির্ণয় করা যায় না, এটা মাথায় রাখবা। ম্যাট্রিক্সকে কখনো বিস্তার করা যায় না, ম্যাট্রিক্সে কি এর মানও নির্ণয় করা যায় না। আর ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করি ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটারে প্রকাশ করে থাকি, যেমন হচ্ছে ক্যাপিটাল এ, এটাকে প্রকাশ করা হবে ক্যাপিটাল বি। তো ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটারে কি করা হয়, এ বি সি ডি ইত্যাদি কি করা হয়, প্রকাশ করা হয়। এবং এই যে ম্যাট্রিক্সের যে উপাদানগুলি আছে বা এন্ট্রি বা ভুক্তিগুলি আছে, সে প্রত্যেকটা ভুক্তির মাঝখানে কিন্তু তোমার ফাঁকা জায়গা রাখা আছে, এটাকে বলে তোমার ব্লক স্পেস
ব্লক স্পেস, একটু ফাঁকা স্পেস থাকবে, স্পেস দিয়ে আলাদাভাবে স্বতন্ত্রভাবে কী করা হয়, এটাকে লেখা হয়। তাহলে আমরা বলতে পারি, যদি আরেকটা ম্যাট্রিক্সের উদাহরণ যদি দিই, তাহলে আমরা বলতে পারি একটা, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। যেমন মনে করা হচ্ছে এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাই ম্যাট্রিক্সকে আমরা তিনটা প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, 2 জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করতে পারি। আর ম্যাট্রিক্সের যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলিকে ভুক্তি বলা হয় বা এন্ট্রি বলা হয়। ঠিক আছে, এন্ট্রি বা ভুক্তি বলা হয়। ম্যাট্রিক্সকে আমরা সাধারণত ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটারে প্রকাশ করে থাকি। ঠিক আছে না, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের বিষয়টা। এখন আমরা আসবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি এবং কলাম। ম্যাট্রিক্সের সারি এবং কলাম, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা এই টপিকটা হচ্ছে এখন ম্যাট্রিক্সের সারি এবং কলাম। ম্যাট্রিক্সের সারি ও কলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা উদাহরণ দিচ্ছি আমি। A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটা উদাহরণ লিখলাম। তোমরা জানো ইতিমধ্যে ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুসারে আমরা এরোসি ম্যাট্রিক্সের এন্ট্রি বা উপাদান বা ভুক্তি, এখানে আমাদের 9টা ভুক্তি বা উপাদান আছে। আর কোনো ম্যাট্রিক্সকে আমরা ক্যাপিটাল লেটার প্রকাশ করছি, সেটা হচ্ছে এ। এবং কোনো ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং 2 জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা। এই যে ভুক্তিগুলি যে আছে, আনুভূমিক যে বিন্যাসটা এখানে আছে, আনুভূমিক বলতে বোঝায় এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এটা হচ্ছে আনুভূমিক বিন্যাস। ঠিক আছে না? তা আনুভূমিক বিন্যাস বরাবর যে উপাদানগুলি আছে, এই আনুভূমিক বিন্যাস অর্থাৎ ভুক্তিগুলি আনুভূমিক বিন্যাসকে আমরা সারি বলি। তাহলে এগুলো হচ্ছে সারি, এটা হচ্ছে সারি, সারি বা রো, ইংলিশ লিখে রেখে রো। তো এটাও সারি, এটা হচ্ছে একটা সারি। আর উলম্ব যে বিন্যাসটা আছে, উলম্ব বিন্যাস কোনটা? এই বরাবর, এই দিকে আমি তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই যে এই বরাবর, এই বরাবর যে উপাদানগুলি আছে। তাহলে এখানে কয়টা আছে? 3টা আছে এখানে। তো এগুলোকে বলা হয় কলাম। তাহলে কলাম বলা হয়, এগুলোকে বলা হয় কলাম বলা হয়, কলাম বলা হয়। এগুলো হচ্ছে কলাম। এটাকে প্রথমটাকে বলা হয় R1, দ্বিতীয় সারিটাকে বলা হয় R2, এটাকে R3। তো অনুরূপভাবে প্রথম যে কলামটা আছে সেটাকে C1 দ্বারা প্রকাশ করে, তারপরে হচ্ছে C2, তারপরে হচ্ছে C3। তার মানে কোনো ম্যাট্রিক্সের সারি বলতে কি বুঝি? ম্যাট্রিক্সের ভুক্তিগুলি যে আনুভূমিক যে বিন্যাসটা, সেটা হচ্ছে সারি, এবং উলম্ব যে বিন্যাস, সেটা হচ্ছে কি? কলাম। এরা মাথায় রাখবা সবসময়। অর্থাৎ যখন আমাদের সারি বোঝাবে, তখন বাম থেকে ডান দিকে উপাদানগুলি বিন্যাস আকারে থাকবে, আর যখন আমাদের উপর থেকে নিচে হবে, তখন আমাদের কলাম পাবো। ঠিক আছে না? এটা। আর এখানে মূলত সাধারণত দেখো, এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা সাধারণ ফরম্যাটে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে AIJ, এই আকারে প্রকাশ করতে পারি, সাধারণটা আকারে প্রকাশ করলাম। আমরা ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রিগুলোকে আমরা স্মল লেটারে প্রকাশ করে থাকি। এই জন্য আমি লিখলাম AIJ লিখলাম। আর ম্যাট্রিক্সকে আমরা ক্যাপিটাল লেটারে প্রকাশ করি, ABC ইত্যাদি। একটু খেয়াল করে দেখো, এই যে প্রথম যে আই দিলাম, এই আই দ্বারা বোঝায় সারি। পরবর্তী দিলাম যে, এটা হচ্ছে কলাম বোঝায়। এখানে আই দ্বারা কি বোঝায়? আই বোঝায় সারি। মনে করো আমি এখানে দিলাম তোমার 1 2 3, এবং জের মান হচ্ছে তো মনে করো 1 2 3। তাই এটাকে ভেঙে লিখবো কিভাবে? এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, তাহলে আমরা এটা হবে, এটা হচ্ছে সাধারণ ফরম্যাট আকারে প্রকাশ করা হয়েছে। আই যদি সারি বোঝায়, এটাকে যদি সারি আমরা ডেনোট করি, এটাকে আমরা কলাম ডেনোট করি, তাই না? তাহলে প্রথম হচ্ছে 1 নাম্বার সারি বরাবর কাজ করব। তাহলে 1 নাম্বার সারি লিখবো এইভাবে, সেটা হচ্ছে আয়ের মান 1 ধরো,
আয়ের মান 1 ধরে যে এর মানগুলো চেঞ্জ করো। তাহলে প্রথম সারির প্রথম কলাম, এটা কি সারি, এটা কলাম। তাহলে প্রথম সারির প্রথম কলাম হচ্ছে A11, তারপরে হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলাম, তাহলে এটা A12, প্রথম সারির তৃতীয় কলাম, তো এটা হবে A13। ওকে, তাহলে সারি প্রথমটাকে ঠিক রেখে শুধু কলামগুলো চেঞ্জ করা হয়েছে। অনুরূপভাবে এখন কাজ করো 2 নম্বর সারিতে কাজ করো। তো 2 নম্বর সারিতে হচ্ছে আয়ের মান হবে 2, 2 নম্বর সারির 1 নম্বর কলাম, তাহলে 1, 2 নম্বর সারির 2 নম্বর কলাম, বলো 2 নম্বর সারির 3 নম্বর কলাম। ওকে, তারপরে আবার হচ্ছে 3, দেখো 3 নম্বর সারির 1 নম্বর কলাম, 3 নম্বর সারির 2 নম্বর কলাম, 3 নম্বর সারির 3 নম্বর কলাম, আমরা এটা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে সাধারণ ফরম্যাট অনুসারে। তাহলে এটাকে বলা হয়, এই যে আমাদের যে AIJ, এইটাকে বলা হয় আইতম সারি জেতম কলাম, এর ভুক্তি হচ্ছে AIJ। AIJ হচ্ছে কি বলতো? AIJ হচ্ছে আইতম, বলো আইতম সারি জেতম কলামের ভুক্তি, এটাকে বলা হয় আইজেতম ভুক্তি বলা হয়। তাহলে আমরা এখানে AIJ এর পরিচয়টা লিখে রাখি। AIJ এটাকে বলা হয়, এই AIJ ম্যাট্রিক্সের কি বলা হয় বলতো? AIJ ম্যাট্রিক্সের আইতম সারি, আইতম সারি এবং জেতম কলাম, জেতম কলামের ভুক্তি বা উপাদান। হ্যাঁ, সংক্ষেপে এটাকে আমরা বলে থাকি, সংক্ষেপে কি বলি বলো? সংক্ষেপে এটাকে বলে থাকি I, J তম ভুক্তি, ভুক্তি আমরা বলে থাকি বা বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের A11, A12, A13 এটা হচ্ছে প্রথম সারি, A21, A22, A23 হচ্ছে দ্বিতীয় সারি, A31, A32, A33 হচ্ছে তৃতীয় সারি। তো অনুরূপভাবে A11, A21, A31 হচ্ছে প্রথম কলাম, A12, A22, A33 হচ্ছে দ্বিতীয় কলাম, A13, A22, A33 হচ্ছে তৃতীয় কলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ম্যাট্রিক্সের সারি এবং কলাম নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার। ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম ইংলিশে বলে অর্ডার অব এ ম্যাট্রিক্স, অর্ডার অব এ ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে মনে রাখবা কোনো ম্যাট্রিক্সে যদি সারি সংখ্যা m হয়, সারি সংখ্যা কি? কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি n হয়, কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা যদি n হয়, তখন ওই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার হবে m/n। এটা মাথায় রাখবা সব সময়। প্রথম হবে সারির সংখ্যা, বাই হবে কলাম সংখ্যা। এটা পড়বা কীভাবে? বলবা m/n, এভাবে পড়বা। এটা কিন্তু ইন্টু না, m এর সাথে n এর গুণের সম্পর্ক না। এটাকে প্রকার বলবা তুমি m/n বলবা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখলেই হবে। প্রথম হবে সারির সংখ্যা, পরে হবে কি? কলাম সংখ্যা। যেমন যদি উদাহরণ দিয়ে বলি, আমরা মনে করো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপাদানগুলি হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে সারি আছে কয়টা? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। এবং কলাম আছে কয়টা বলো তো? একটা, দুইটা। তাহলে তিনটা সারি আছে, দুইটা কলাম আছে। তাহলে এই এ ম্যাট্রিক্সের যদি আমরা অর্ডার বের করি, তাহলে সেটা কত হবে বলো তো? 3/2 হবে। কি হবে? তাহলে এই এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে বড় কত হবে? 3/2 হবে। কি হবে? 3/2 হচ্ছে তার অর্ডার। কি হবে? অর্ডার হবে। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, মনে করো বি একটা ম্যাট্রিক্স, মনে করো 5,
6 7 8 9 10। তাহলে এখানে সারি কয়টা? এর সারি হচ্ছে আমাদের একটা, দুইটা, কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো সারি হচ্ছে দুইটা এবং কলাম হচ্ছে তিনটা। তাহলে অর্ডার কত? এটাই হচ্ছে আমাদের কি অর্ডার। তাহলে একটা ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম, অর্ডার বোঝার জন্য ওই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যাটা বের করবা। প্রথম সারি লিখবা, তারপরে কি লিখবা? কলাম লিখবা। তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের মাত্রা বলতে কি বুঝছি আমরা? ম্যাট্রিক্সের মাত্রা বলতে বুঝি প্রথম হচ্ছে সারি সংখ্যা, পরে হচ্ছে কলাম সংখ্যা। সারি সংখ্যা বাই হচ্ছে কি কলাম সংখ্যা। এটা সবসময় মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে না? ওকে, তাহলে এখন পড়বো আমরা, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। তাহলে বিভিন্ন প্রকার যদি ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে। হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স কি। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? সারি ম্যাট্রিক্স মনে করবা, মনে রাখবে একটি মাত্র সারি নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত। কি বলছি? একটি মাত্র সারি নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত সেটি হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেমন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 4 6। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা সারি। কলাম কয়টা? তিনটা। তা এটা একটি, বলো হ্যাঁ 1 বাই, বলো সারি সংখ্যা কয়টা? একটা, কলাম সংখ্যা হচ্ছে তিনটা, 3, একটি সারি ম্যাট্রিক্স। তাহলে মনে রাখবে যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি আছে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। আমরা যদি 2 নম্বর ডেফিনেশনটা পড়ি তাহলে আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর ডেফিনেশন। 2 নম্বর হচ্ছে কলাম ম্যাট্রিক্স বলতে কি বুঝি আমরা? কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র একটি কলাম থাকবে, শুধুমাত্র একটি কলাম থাকবে যে ম্যাট্রিক্সে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যেমন হচ্ছে বি দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে মনে করো 1 2 3। তা এটি একটি, যার সারি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা হচ্ছে সারি, কলাম হচ্ছে একটা, কলাম থাকবে শুধুমাত্র একটা। এখানে মনে রাখতে হবে সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা মাত্র সারি থাকবে, আর কলাম ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকবে। এটা হচ্ছে কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স বলা হয়। কি ম্যাট্রিক্স বলা হয়? কলাম ম্যাট্রিক্স বলা হয়। ওকে, 3 নাম্বার যদি আমরা দেখি সেটা জানবো, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলতে কি বুঝি? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেমন আমরা যদি বলি একটা ম্যাট্রিক্স লিখলাম, সেটা হচ্ছে 3 6 9 2 4 6 1 3 5। তা এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এটা একটি কত মাত্রা বলতো? 3টা সারি আছে, 3টা কলাম আছে। তাহলে 3/3 একটি বর্গ ম্যাট্রিক্স। 3/3 মাত্রা একটি বর্গ ম্যাট্রিক্স। তার মানে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলম সংখ্যা সমান থাকবে সেটাই হচ্ছে কি আমাদের বর্গ ম্যাট্রিক্স। তাহলে সারি সংখ্যা এবং কলম সংখ্যা সমান, বলো সারি সংখ্যা এক্ষেত্রে সত্য হচ্ছে, আর হচ্ছে কলাম সংখ্যা সবসময় কি থাকবে? সমান থাকবে, সমান থাকবে। আর সারি ম্যাট্রিক্স হচ্ছে একটি মাত্র সারি থাকবে, কলাম ম্যাট্রিক্স একটি মাত্র কলাম থাকবে। হ্যাঁ, এতটুকু। আর বর্গ ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি সমান, সেটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর দুটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বা ম্যাট্রিক্সের প্রধান, ম্যাট্রিক্সের প্রধান বা কর্ণ বা হচ্ছে মুখ্য কর্ণ, বা ইংলিশে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রধান কর্ণ, ডায়াগোনাল। এটা বলতে আমরা কি বুঝি? মনে রাখবে কোনো বর্গ ম্যাট্রিক্সের, কি বলছি? কোনো বর্গ ম্যাট্রিক্সের
ম্যাট্রিক্সে প্রধান কর্ণ এবং মুখ্য কর্ণ পাওয়া যায়, প্রিন্সিপাল ডায়াগোনাল পাওয়া যায়। তাহলে এই যে আমাদের যে বর্গ ম্যাট্রিক্সটা থাকলো, বর্গ ম্যাট্রিক্সের যে প্রথম সারি, দেখো প্রথম সারির প্রথম কলাম যে উপাদানটা আছে, এই বরাবর যে উপাদানগুলি আছে, হ্যাঁ, আমরা যদি এটা যদি এডিট করি, অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কর্মবস্তু সাধারণ যে বুক্তি আছে, এটা সাধারণ বুক্তি, কারণ প্রথম কলমেও আছে, এটা হচ্ছে প্রথম কলমেও আছে, প্রথম সারিতেও আছে, এটাকে বলা হয় সাধারণ বুক্তি, সাধারণ উপাদান, কারণ প্রথম কলমে এই বরাবর যদি আমরা যদি তার কর্ণ বরাবর যদি যে উপাদানগুলি আছে সেটাকে বলি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলি। তাহলে মুখ্য কর্ণ হচ্ছে এটা, মুখ্য কর্ণ কোনটা 3, 4, 5, মুখ্য কর্ণ কোনটা 3, 4, 5, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। 3, 4, 5 হচ্ছে কি মুখ্য কর্ণ, সবসময় রাখবে, এটা হচ্ছে মুখ্য কর্ণ বলা হয়। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল হবে মুখ্য কর্ণ, তাহলে হচ্ছে এখানে বলতে পারি আমরা 3, 4, 5 হচ্ছে কি এটা মুখ্য কর্ণ, ঠিক আছে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় আছে এখানে, সেটা যে বর্গ ম্যাট্রিক্সের দুটো টপিক ইম্পর্টেন্ট, আমি একটু বলে দিচ্ছি, তো মনে রাখবা। সেটা হয় একটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেসের একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার নাবি, এটা একটু মনে রাখবা, ইংলিশ লিখে দিলাম ট্রেস। সেটা হচ্ছে এই যে আমরা ম্যাট্রিক্সের যে মেন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল যে আছে সেই উপাদানগুলি, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি যোগফলটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস। যেমন এখানে হচ্ছে যদি ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চাই, এ ম্যাট্রিক্সের যদি এ ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চাই, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস, এ ম্যাট্রিক্সের ট্রেস, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস বলতে বুঝি এইগুলোর যোগফল, কি যোগফলটা হবে আমাদের আনসার, অর্থাৎ 12 আসবে, আমাদের কত আসবে 12 আসবে। তার বলতে পারি সেটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর, কি বরাবর বরাবর, সাথে সাথে বলো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলি যে আছে সেই ভুক্তিগুলির যোগফলটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস। কি বলছি বলো তো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলির যোগফলটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বলতে পারি। আমাদের আসতে পারে, হ্যাঁ, ম্যাট্রিক্সের ট্রেস কত, এই ম্যাট্রিক্সের ট্রেস কত, তো বুঝতে হবে তারা কি এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তার যে মেন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল আছে সেই উপাদানগুলি বা ভুক্তিগুলির যোগফলটাকে বলছি আমরা ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে বর্গ ম্যাট্রিক্সে জানার পরে তোমার জানতে হবে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বা ট্রেস, এটা নিয়ে তোমাকে জানতে হবে, কেমন? ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার যে টপিকটা নিয়ে আলোচনা করবো বর্গ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্স লিখে রেখে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য হবে অথবা অশূন্য। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য হতে পারবে, অশূন্যও হতে পারবে, শূন্য অথবা অশূন্য, এবং অন্যান্য যে ভুক্তিগুলো আছে সেই অন্যান্য ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে, শূন্য হয়, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। যেমন উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের, মনে করো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার উপাদানগুলো হচ্ছে 3, 0, 0, 0, 4, 0, 0, 0, 5। এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। প্রথম শর্ত হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বোঝার জন্য প্রথম শর্তটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তা বর্গ ম্যাট্রিক্স, কারণ 3টা সারি 3টা কলাম আছে এখানে, এটা হচ্ছে একটা। তারপরে বর্গ ম্যাট্রিক্সের কি হয়, মেন ডায়াগোনাল কোনটা, এটা। তো মেন ডায়াগোনাল উপাদানগুলি দেখ কত আছে, 3, 4, 5, শূন্য হইতে পারে, অশূন্য হইতে পারে, এখানে অশূন্য আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের কি বলো। আর এই যে উপাদানগুলো শূন্য অশূন্য হতে পারে, বাকি যে উপাদানগুলি আছে তো বাকি উপাদানগুলো দেখো শূন্য হতে হবে। কি হতে হবে? শূন্য হতে হবে। তাহলে এখানে এটাই বলছে
প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য অথবা অশূন্য। তো মনে করো যদি বলতাম এরকমভাবে বলতাম, বি একটা ম্যাট্রিক্স বলতাম, দিলাম এটা মনে করো 3 0 0, মনে করো 0 0 0 0 0 5, এটাও হচ্ছে আমাদের কি, এটা কর্ণ ম্যাট্রিক্স। কেন? এই যে এটা বর্গ ম্যাট্রিক্স এবং প্রধান কর্ণ যা আছে সেই প্রধানগুলো উপাদান কিন্তু অশূন্য। দেখো 3 0 5 আর বাকি উপাদানগুলি শূন্য। তো এটাও হচ্ছে কি আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আমরা যদি আরেকটা উদাহরণ দিই শূন্য ম্যাট্রিক্স, তাহলে শূন্য ম্যাট্রিক্সও কিন্তু আমাদের কি বলো, শূন্য ম্যাট্রিক্সও একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন? কারণ হচ্ছে শূন্য ম্যাট্রিক্সের এটা তো কিন্তু দেখো শূন্য ম্যাট্রিক্সটাতে কর্ণ ম্যাট্রিক্স, সেই শূন্য ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হয়েছে আগে, তাহলে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সটা কি বর্গ ম্যাট্রিক্স, কারণ তিনটার সাথে তিনটা কলাম আছে এবং তার যে মেন ডায়াগোনাল আছে সেই বড় উপাদানগুলিকে শূন্য, তো এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য ভুক্তি শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে আমাদের কিন্তু অনেক সময় এমসিকিউ এর ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্স, নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যে এমসিকিউগুলো আসে বা এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে এরকমই, নিচের কোনটি কর্ণ ম্যাট্রিক্স, বা এই ম্যাট্রিক্সের ট্রেস কত, নাভি কত, নিচে কোনটি বর্গ ম্যাট্রিক্স, বা এই ম্যাট্রিক্সের মাত্রা কত, হ্যাঁ সারি ম্যাট্রিক্সের উদাহরণ কোনটি, কলাম ম্যাট্রিক্সের উদাহরণ কোনটি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ টাইপের হয়। ওকে, এবং বাইবার সময় যখন তোমরা যখন বাইবার স্পেস করবে তখন কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয়, ঠিক আছে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে বলেন। আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স কি একটি বর্গ ম্যাট্রিক্স? তাহলে আনসার কি হবে? হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স। এখানে কিন্তু অনেক তথ্য জানতে হবে তোমাকে। আচ্ছা তারপরে হচ্ছে 5 নম্বর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো। কি আলোচনা করবো? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা আলোচনা করবো এখন স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। স্কেলার ম্যাট্রিক্স নিয়ে এখন আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে না? তাহলে আমি সহজ কথায় বলি, যে কর্ণ ম্যাট্রিক্সের তার মানে কর্ণ ম্যাট্রিক্স হতেই হবে। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য আবার বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তার মানে স্কেলার ম্যাট্রিক্স কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে ভুক্তিগুলি আছে, প্রধান কর্ণের ভুক্তিগুলি যদি অভিন্ন হয়, ভুক্তিগুলি যদি কি হয়, অভিন্ন হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স বলি। কি বলি? স্কেলার ম্যাট্রিক্স বলে থাকি। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের, যেমন 7 0 0 0 7 0 0 0 7, এই যে একটা ম্যাট্রিক্স দিলাম, দেখো এই ম্যাট্রিক্স কিন্তু বর্গ ম্যাট্রিক্স, সারি এবং কলাম সংখ্যা সমান। এই ম্যাট্রিক্স কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন? কর্ণের উপাদানগুলি, মেইন ডায়াগোনাল উপাদানগুলি অশূন্য বা শূন্য, কিন্তু এই উপাদান বাদ দিলে বাকি উপাদানগুলি দেখো শূন্য, তার কর্ণ ম্যাট্রিক্স। এবং এই যে কর্ণ ম্যাট্রিক্সে মেন ডায়াগোনাল উপাদানগুলি কি আছে? একই, অভিন্ন, সুতরাং এটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। আমি যদি আরেকটি উদাহরণ দেই, যেমন বি লিখলাম, তোমাকে বললাম 0 0 0 0 0 0 0 0 0 লিখলাম, এটা কিন্তু একটা শূন্য ম্যাট্রিক্স, তবে বর্গ ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স কিন্তু, কারণ সারি এবং কলাম সংখ্যা সমান এবং এর যে মেইন ডায়াগোনাল যে আছে তার উপাদানগুলো কিন্তু সমান, 0। তার মানে শূন্য ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি, হ্যাঁ আমরা কি বলতে পারি? শূন্য ম্যাট্রিক্সটাকে, এই শূন্য ম্যাট্রিক্সটাকে বলতে পারি সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কি বলতে পারি? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা মনে রাখবো এখানে, সেটা হচ্ছে, বলো সেটা কি? আমাদের কর্ণ ম্যাট্রিক্সটা বুঝতে হবে। কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলি যে আছে, আমাদের প্রধান কর্ণের যে ভুক্তিগুলি আছে, সেগুলো যদি একই হয়, অভিন্ন হয়, তখন আমরা তাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। এখানে একটা নোট লিখে রাখি, ইম্পর্টেন্ট একটা নোট লিখে রাখি, এটা কিন্তু আমাদের বাইবার সময় জিজ্ঞেস করতে পারে, আমাদের এমসিকিউর প্রশ্নের সময় আসতে পারে। সেটা হচ্ছে, মনে রাখবা, সকল স্কেলার ম্যাট্রিক্সে, আমার সাথে সাথে বলো, সকল স্কেলার ম্যাট্রিক্সে কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়, এটা মনে রাখবা।
সকল স্কেলার ম্যাট্রিক্স বলো, সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্সই কি কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়, স্কেলার ম্যাট্রিক্স নয়। এটা কিন্তু মাথায় রাখবা সবসময়, ঠিক আছে না? এই বিষয়টা মাথায় রাখবা। তাহলে স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্সের যদি ব্যাখ্যা আসে, স্কেলার ম্যাট্রিক্স কি নিচে কোনটি স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, তাহলে এখানে কিন্তু স্কেলার হইলে কি হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের 6 নম্বর যে বিষয়টা ডেফিনেশনটা পড়বো, সেটা হচ্ছে আমাদের অবেদক ম্যাট্রিক্স বলতে কি বুঝি, অবেদক ম্যাট্রিক্স বলতে কি বুঝি, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে কি বুঝি। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়ার জন্য শর্ত হচ্ছে যে স্কেলার ম্যাট্রিক্স, যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তিগুলি যদি 1 হয়। আমরা জানি স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তিগুলি কি হয়, সমান হয়, একই হয়। এখন যদি সেগুলো যদি কি হয়, প্রত্যেকে যদি 1 হয়, প্রত্যেকে কি হবে, যদি 1 হয়, তাকে আমরা অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। তাহলে এই স্কেলার ম্যাট্রিক্সকে আমরা প্রধান কর্ণের বুক্তিগুলো যদি 1 হয়, তাহলে উদাহরণ দিয়ে যদি বলি তাহলে হবে 1 0 0 1। এটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্স কি কি হতে পারে? অবেদক ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারি আমরা। মনে থাকবে ডেফিনেশনে। যেমন মনে করো বি একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এটাও কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে সাধারণত আইডেন্টিটি ম্যাট্রিক্সকে IN দ্বারা প্রকাশ করা হয়। তার যদি n সংখ্যক কলাম, n মাত্রার কলাম, যেহেতু বর্গ ম্যাট্রিক্স সারির সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে, তাহলে IN দ্বারা প্রকাশ করা হয়। যখন তার 2টা সারি 2টা কলাম থাকবে, তখন সেটাকে প্রকাশ করে I2। 3টা সারি 3টা কলাম, তাহলে সেটাকে প্রকাশ করা হয় I3 দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। আর n সংখ্যক সারি n সংখ্যক কলাম থাকলে তা সেটাকে প্রকাশ করা হবে IN দ্বারা প্রকাশ করা হবে। কি দ্বারা প্রকাশ করা হবে? IN দ্বারা প্রকাশ করা হবে। তাই এটা মনে রাখবে একটা। এখন যদি তোমাকে যদি বলা হয় সকল অবেদক ম্যাট্রিক্স কি স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স নয়, তাহলে আমরা কি বলতে পারলাম? সকল অবেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স কিন্তু অবেদক ম্যাট্রিক্স নয়। এটা মনে রাখবা। এটা লিখে দিই আমরা তথ্যটা, কারণ MCQ এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। সকল অবেদক ম্যাট্রিক্স, সকল অবেদক ম্যাট্রিক্সেই কি স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স বলো অবেদক ম্যাট্রিক্স নয়, অবেদক ম্যাট্রিক্স নয়। ঠিক আছে না? আশা করি বুঝতে পেরেছো এটা। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের 6 নম্বর। 7 নম্বর ডেফিনেশনটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স, শূন্য বা নাল বা বিদেহী ম্যাট্রিক্স। তার মানে এটাকে বলে জিরো অথবা নাল ম্যাট্রিক্স বলে, ইংলিশটাও লিখে রাখি। এটা একদম সহজ ডেফিনেশন, এটা নিয়ে কোনো রকম লেখার দরকার নেই। কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলি যদি শূন্য হয়, সকল ভুক্তি যদি শূন্য হয়, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স।
তাহলে যেমন 0 0 0 0 0 0 0 0 0 এটা একটা শূন্য ম্যাট্রিক্স। যেমন তোমার হচ্ছে মনে করো বি একটা ম্যাট্রিক্স দিলাম, সেটা হচ্ছে 0 0 0 0 শূন্য ম্যাট্রিক্স। এটা নিয়ে আসলে কোনো নয়, তাহলে নামগুলো মনে রাখবা। বিদেহী ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের বলো যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এখন 8 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কী বুঝি। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কী বুঝি? তা ট্রায়াঙ্গুলার যে ম্যাট্রিক্সটা সেটা দেখো আমি লিখে দিই, ত্রিভুজাকার ম্যাট্রিক্স যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার হয় দুই প্রকার। ত্রিভুজাকার ম্যাট্রিক্স কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় তোমার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একটাকে বলা হয় তোমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং আরেকটাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কয় প্রকার? দুই প্রকার। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিয়ে বলি, 2 4 6 0 2 3 0 0 1। দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মেন ডায়াগোনাল যে আছে, এই প্রধান কর্ণের নিচেরগুলো যদি শূন্য হয়, আমি আবার বলছি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের উপাদানগুলি শূন্য হয় সেটা হচ্ছে তোমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর আমরা যদি আরেকটা উদাহরণ যদি দেই, মনে করো 2 3 5 0 1 3 0 0 0 দিলাম। একটু খেয়াল করে দেখো, এই বি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কিন্তু এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হওয়া হচ্ছে শর্ত। তাহলে এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স, কারণ 3/3 মাত্রার, এটা হচ্ছে 3/3 মাত্রা, এটা হচ্ছে 3/3 মাত্রার। ওকে, তাহলে এই যে আমাদের যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ যে আছে, প্রধান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য আছে কিনা দেখো। হ্যাঁ, তো এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি বলা হয়? আপার ট্রায়াঙ্গুলার। ডেফিনেশনটা কিভাবে মনে রাখবে? ডেফিনেশন মনে রাখবে এইভাবে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের প্রধান কর্ণের নিচে সবগুলো যদি শূন্য হয় সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি আমাদের এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে চাই, তা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের উদাহরণটা হবে এরকম, সেটা হচ্ছে আমাদের ঠিক উল্টাটা হবে। যেমন করো 2 0 0, তারপরে করো 4 2 0 6 3 1। যখন লোয়ার বলবে তখন হবে লোয়ার মানে কি দেখো, এই যে মেন ডায়াগোনাল যে আছে, আমাদের মেন ডায়াগোনাল যে আছে উপাদানগুলি আছে, এর উপরেগুলো 0 হবে, এর উপরের উপাদানগুলি কী হবে? শূন্য হবে। তো আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমার মনে করো 2 0 0 1 1 0 3 0 2। তাহলে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কি? এটা না, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ। তা প্রধান কর্ণের উপরেগুলো শূন্য। যখন প্রধান কর্ণের উপরেরগুলো যখন শূন্য হবে সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মেন বিষয় হচ্ছে লোয়ার মানে কি, নিচের দিকে দেখে একটা ত্রিভুজ গঠন করতেছে, এদিকে ত্রিভুজটা নিচের দিকে হচ্ছে, আর এইখানে ত্রিভুজটা উপরের দিকে হচ্ছে। তাহলে যখন বলবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, উপরের দিকে ত্রিভুজটা গঠন করবে, লোয়ার ট্রায়াঙ্গুলার নিচের দিকে গঠন করবে। তার মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কোণের নিচেরগুলো শূন্য, আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কোণের উপরেগুলো শূন্য। আমি আবারও বলছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কোণের নিচেরগুলো শূন্য, আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কোণের উপরেগুলো কি? শূন্য। এই টেকনিক্যালি মনে রাখবে। তারপরে হচ্ছে আমাদের এই উপম্যাট্রিক্স বলতে কি বুঝি, বা সাব ম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স বলতে কি বুঝি? এটা হচ্ছে তোমার ডেফিনেশনটা আজকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। যেমন মনে করো তোমার একটা উদাহরণ দিলাম, 2 3 4 5 6 7 একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের আমরা উপম্যাট্রিক্স বের করবো, সাব ম্যাট্রিক্স বের করবো।
তো সাব ম্যাট্রিক্স যদি বের করি তা যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলি থাকবে সেই উপাদানগুলি নিয়ে গঠিত যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমাদের এই এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। যেমন মনে করো আমরা এই 4 7 বাদ দিয়ে দিলাম, তাহলে 2 3 5 6 একটা ম্যাট্রিক্স গঠন করলাম, এটা বি ম্যাট্রিক্স। তাহলে আমরা কিন্তু কয় নাম্বার কলামটা বাদ দিয়ে দিচ্ছি? 3 নাম্বার কলামটা বাদ দিয়ে দিচ্ছি। তখন কিন্তু আমরা যে 2/2 মাত্রা, এটা ছিল কত? এটা হচ্ছে 2/3 মাত্রা একটা ম্যাট্রিক্স ছিল, আর এটা হচ্ছে 2/2। তাহলে এই বিটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হবে। কি বলা হবে? বি ম্যাট্রিক্সকে বলা হবে এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি 10 নম্বর ডেফিনেশনটা দেখি, যেমন ট্রান্সপোজ ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স, এটা একটা ডেফিনেশনটা খুব সহজ, ঠিক আছে। এটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে যদি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে পরিণত করো বা কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা হচ্ছে রূপান্তরক ম্যাট্রিক্স। এটা সহজে বুঝো তোমরা, এটা ওরকম লেখা দরকার নাই। এ দেখো এ এইচ জি, তারপর করো এইচ বি এফ জি এফ সি, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটিকে যদি ট্রান্সপোজ করি, এটাকে এতে বস করা হয়। তা ট্রান্সপোজ ডেফিনেশনটা হচ্ছে সারিকে কলাম অথবা কলামকে সারিতে কনভার্ট করো। তাহলে এটা হচ্ছে প্রথম সারি, তা সারিকে কলাম আকারে লেখো এ এইচ জি। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটাকে কলাম লেখো এইচ বি এফ। 3 নম্বর সারিটিকে কলাম আকারে লেখো, তাহলে জি এফ সি। তো এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, মনে থাকবে কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম অথবা কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর কিছু বৈশিষ্ট্য আছে। এর কি আছে? কিছু বৈশিষ্ট্য আছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। সেই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি রাখতে হবে? একটু মনে রাখতে হবে। তো বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখি তাহলে আমরা কি মনে রাখবো একটু খেয়াল করে দেখো। যেমন বৈশিষ্ট্যগুলি মনে রাখবো, এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলি মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো আবার যদি ট্রান্সপোজ করো তাহলে ওই ম্যাট্রিক্সে পাওয়া যায়, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করো তারপরে যদি ট্রান্সপোজ করো, আবার এই দুইটা ম্যাট্রিক্সকে আলাদা আলাদা ট্রান্সপোজ করে যদি যোগ করো তার সমান হবে। অনুরূপভাবে বিয়োগ করলে ঠিক সেম ঘটনাই ঘটবে। আবার 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, এটা প্রমাণ আছে, আমাদের প্রমাণ করতে হয়, অনেক সময় পরীক্ষায় আসে রিটেন প্রমাণ, তো আপাতত আমাদের দরকার নাই। এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণফলকে যদি আমরা কি করি ট্রান্সপোজ করি তাহলে আমাদের হবে প্রথম দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে তার উপরে ট্রান্সপোজটা আগে হবে, তারপরে হবে এর উপরে ট্রান্সপোজটা আগে হবে। এটা হচ্ছে রিভার্সাল রুল, এটাকে বলে রিভার্সাল রুল বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এ বি হোল টি সমান হচ্ছে বিটি এটি। দেখো এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, দ্বিতীয় ম্যাট্রিক্স কিন্তু বি, আর এই পাশে কিন্তু বি এর উপরে কিন্তু আগে হবে ট্রান্সপোজটা, তারপরে এর উপরে, এটাকে রিভার্সাল বলা হয়, রিভার্সাল রুল বলা হয়। তা যাই হোক, তা এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি মনে রাখি ট্রান্সপোজের ক্ষেত্রে তাহলে আমাদের সহজ হবে, ঠিক আছে। এমসিকিউ আসতে পারে, কিভাবে আসতে পারে? এমসিকিউটা আসতে পারে নিচের, হ্যাঁ, নিচে কোনটি সত্য, নিচের কোনটি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সত্য হবে। তাহলে আমাদের 3টা বৈশিষ্ট্য দিয়ে দিল, তার বৈশিষ্ট্যগুলো মনে রাখা আমাদের জন্য ফরজ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডেফিনিশন আরও কিছু আসবে। যেমন হচ্ছে তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে কি বুঝি, বা প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বুঝি? প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আলোচনা করি এখন। প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য এটা কি হতে হবে? একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে বর্গ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথম বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যেমন এ, এই একে বলবো আমরা কি বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। কাকে বলবো? এই বর্গ ম্যাট্রিক্স একে। যদি ইফ, কি শর্ত মানে, এই বর্গ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করলে যদি আমাদের
ওই বর্গ ম্যাট্রিক্সে পাওয়া যায়, অর্থাৎ এটি ইকুয়াল টু এ যদি পাওয়া যায়, এত যদি হয়, ঠিক আছে না? এটা মাথায় রাখবা সবসময়। কোনো বর্গ ম্যাট্রিক্স একে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই বলবো যখন যখন এটি ইকুয়াল টু এ হয়, তখনই আমরা বলতে পারবো এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা কি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। এখন যদি আমরা একটা উদাহরণ দিয়ে যদি বিষয়টা যদি পরিষ্কার করতে চাই, তাহলে সবসময় মনে রাখবা এটা বোঝার সিস্টেমটা কি। দেখো একটা বিষয়, দেখো একটা উদাহরণ দিই। এ একটা হচ্ছে আমাদের এ ইজ জি, ইজ বি এফ জি এফ সি, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স। এটাকে ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ যদি করি, ট্রান্সপোজ বলতে কি বুঝি? সারিকে কলাম, তার প্রথম সারিকে কলাম আকারে লেখো, দ্বিতীয়টাকে লেখো এস বি বলো এফ, 3 নম্বর সারি জি এফ সি। দেখো এটা এক, কিন্তু এ পাওয়া গেছে। সুতরাং এই এ যে ম্যাট্রিক্সটা, এ হচ্ছে একটি 3/3 মাত্র একটি প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। ডেফিনেশনটা হলো, হ্যাঁ এমসিকিউ আসবে এইভাবে, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, নিচে কোনটি সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে তোমাকে কিন্তু বুঝতে হবে, 4টা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তবে বলবে কোনটি নিচের কোনটি হ্যাঁ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স যদি চিনতে চাই, তাহলে সহজ, এটা মনে রাখবা। সিমেট্রিক ম্যাট্রিক্স কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, তা বর্গ ম্যাট্রিক্সে কিন্তু কর্ণ থাকে, মেন ডায়াগোনাল। তা মনে রাখবা সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের উপাদান ব্যতীত প্রথম যা ইচ্ছে তাই হতে পারে। কি বলছে? প্রধান কর্ণের উপাদানগুলি যা ইচ্ছা তাই হতে পারে, ভুক্তিগুলি। কিন্তু এই যে উপাদানগুলি আছে, এগুলো সবসময় সমান থাকবে। এই উপাদান এই দুইটা উপাদান কি থাকবে? সবসময় সমান। অনুরূপভাবে এই উপাদান সবসময় সমান থাকবে। এই চশমাগুলি একটু মনে রাখবা, হ্যাঁ এই উপাদান সবগুলো কি হবে? সমান হবে। তুমি নিজেই বানাতে পারবা। এমসিকিউর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মনে করো বি একটা ম্যাট্রিক্স বানাবো, তোমাকে বলা হয়েছে তুমি একটি প্রতিসম ম্যাট্রিক্স একটা প্রতিমেট্রিক উদাহরণ দাও, বারবার সমান জিজ্ঞেস করে। কিংবা তোমার এমসিকিউ টাইপের প্রশ্ন অপশনগুলো তুমি চেক করে দেখবা। তোমার প্রধান কর্ণ নিয়ে তুমি টেনশন করবে না, যা ইচ্ছা তাই হতে পারে। তাই আমি এটা এ বি সি দিয়ে রাখলাম, যা ইচ্ছে তাই হতে পারে। তাহলে এখানে 5 হলে এখানে 5 হবে, এখানে 6 হলে এখানে 6 হবে, এখানে 7 হলে এখানে 7 হবে। এটা কিন্তু হবে একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে বা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তোমার যদি মন চায় না আমি আরেকটা ম্যাট্রিক্স গঠন করব, আমি দেবো এখানে 3 দিলাম, এখানে আমি -6 দিলাম, এখানে আমি 8 দিলাম, তাই এখানে -6 হবে। এনে যা ইচ্ছে তাই দিতে পারো, কারণ প্রধান কর্ণের উপাদানগুলি যা ইচ্ছে তাই হতে পারে। এনে দিলাম 7, এনে দিলাম 9। তাহলে এই উপাদান সমান, এই উপাদান আর এই উপাদান সমান হবে, এই উপাদান সমান হবে, আর এখানে যা ইচ্ছে তাই দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম। তো এটাও কিন্তু হচ্ছে আমাদের কি? প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স কিন্তু দেখেই তুমি চিনতে পারবা। কিভাবে চিনবা? এই যে উপাদানগুলি সবসময় কি হবে? সমান হবে। এই চশমাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে না? ওকে, তারপরে আমাদের আরেকটা ডেফিনেশন হচ্ছে, আমাদের 12 নম্বর যে ডেফিনেশনটা বলবো সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক এখানে আমার বানান ঠিকই ছিল আমাদের, হ্যাঁ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বুঝি? হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পড়বো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বুঝি সেটা আমরা দেখবো। তাহলে এখানে প্রথম শর্ত হচ্ছে, মনে করো আমরা নিলাম n মাত্রার লিখলাম। n মাত্রা মানে কি? n/n মাত্রার বর্গ ম্যাট্রিক্সে যদি n মাত্রা বলো কোনো সমস্যা নেই, কারণ বর্গ যে সারিমুখ ক্রমের সঙ্গে সমান থাকে।
n বাই n মাত্রা একটা বর্গ ম্যাট্রিক্স, যেমন এ, এটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো আমরা এটাকে। ইফ, যদি, কি শর্ত মানবে? শর্ত হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে সবসময় -a পেতে হবে, এবং এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে প্রধান কোণের যে উপাদানগুলি আছে, A11, A12, A22, A33, ANN, এই প্রত্যেকটা উপাদান কি হবে? শূন্য হবে। প্রত্যেকটা উপাদান কি হবে? শূন্য হবে। যদি এই দুইটা শর্ত যদি মানে, মনে রাখবা, সেটাই হচ্ছে তোমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা একটা n মাত্রা একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, তার নাম হচ্ছে এ। এটাকেই বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। কি বলবো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো যদি এটি ইকুয়াল টু -a হয়, A11, এবং এই এ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সে যে মেন ডায়াগোনালের বা প্রিন্সিপাল ডায়াগোনাল যে উপাদানগুলি আছে প্রত্যেকটা কি হবে? শূন্য হবে। তাহলে আমরা যদি উদাহরণ দিই তাহলে কি হয় একটু খেয়াল করে দেখো। যেমন এ 3/3 মাত্রা একটা ম্যাট্রিক্স লিখবো, প্রধান কোণের উপাদানগুলি ফিক্সড, এটা কিন্তু আমাদের শূন্য। এখানে যদি আমরা এস লিখি তাহলে এটা হবে -s, আর এটা যদি আমরা জি লিখি তাহলে এটা হবে -g, আর এটা যদি আমরা এফ লিখি তাহলে এটা হবে -f। তার মানে বিষয়টা হচ্ছে, সহজে মনে রাখার সিস্টেমটা দেখো, মেন ডায়াগোনাল যে আছে তার উপাদানগুলি সবসময় কি হবে? শূন্য হবে। আর এই যে আমাদের যে উপাদানগুলি আছে এই উপাদানগুলি সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান ছিল, আর এখানে হচ্ছে সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। যেমন এটা কি হবে? সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি, দেখো মিলবে কিনা দেখো একটু। যেমন এটি যদি করি তাহলে আমাদের হবে 0s - g, প্রথম সারিটা লিখলাম, দ্বিতীয় সারি হচ্ছে -s 0f, 3 নম্বরটা হচ্ছে g -f 0। এখন মাইনাসটা কমন নাও, তাহলে 0s বলো, g আসবে, -g আসবে, তারপর হচ্ছে -s বলো, 0f আসবে, g -f 0 আসবে, সমান মাইনাস কি আসলো? তা তুমি সহজে মনে রাখতে পারবে, সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে যদি ওই বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি -a ম্যাট্রিক্স পাওয়া যায়, এটি ইকুয়াল টু -a হয়, এবং প্রধান কোণের যে যুক্তিগুলি আছে এগুলো কি হবে? শূন্য আসবে। এমসিকিউ আসতে পারে, মনে কর তোমাকে বলা হলো, এমসিকিউর ক্ষেত্রে বলা হলো এরকম ভাবে, সেটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দিল, বললো এ বি সি, আর এখানে থাকলো তোমার 2, এখানে -2, এখানে 3, এখানে আসলো তোমার -3, এখানে আসলে তোমার 4, এখানে আছে -4। আমার বলছে এ বি সি এর কোন মানের জন্য এটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। কি আসলো প্রশ্নটা? এমসিকিউ প্রশ্নটা কি আসলো? এ বি সি কোন মানের জন্য এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তো মনে রাখবা, এর মান শূন্য হবে, বির মানও শূন্য হবে, সির মানও শূন্য হবে। আনসার শেষ। সহজ প্রশ্ন। নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স? হ্যাঁ, তাহলে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের এটা হতে পারে। ওকে, হ্যাঁ। তাহলে আমাদের যদি এখন আরেকটা ডেফিনেশন পড়ি, সেটা হচ্ছে 13 নম্বর ডেফিনেশন যদি দেখি আমরা, সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, তাহলে এই মনে রাখবা, একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সমঘাতী ম্যাট্রিক্স হতে গেলে আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এই বর্গ ম্যাট্রিক্স একে তুমি বলবা সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। যদি এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করি, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করি? যদি বর্গ করি আর ওই ম্যাট্রিক্সে যদি পাওয়া যায়, যদি এই শর্তটা মানে এ ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি, যদি আমরা এ পাই, তখন আমাদের এ ম্যাট্রিক্সটাকে বলা হবে কি? সমঘাতী ম্যাট্রিক্স। শর্ত হচ্ছে এ ম্যাট্রিক্সটা হতে হবে কি? বর্গ ম্যাট্রিক্স, তারপরে বর্গ করলে এ পাওয়া যেতে হবে। যেমন যদি উদাহরণ দিয়ে বলি তোমার, যেমন হচ্ছে এ হচ্ছে তোমার 2 1 -2 -1, এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স।
কেন সমঘাতী ম্যাট্রিক্স? কারণ হচ্ছে এটাকে তুমি কি করো, বর্গ করো, অর্থাৎ এ স্কোয়ার এ ইন্টু এ করো। তাই এর সাথে এ যদি গুণ করি 2 1 -2 -1, আবার যদি গুণ করি 2 1 -2 -1, দুইটা ম্যাট্রিক্স গুণ তো পারোই, ঠিক না? সারির সাথে কলামের গুণ। তাহলে এই সারির সাথে এই কলামের গুণ করো, 2 দোকানে কত হবে 4, তারপরে হবে -2, তারপর হচ্ছে এই প্রথম সারি দিয়ে প্রথম কলামটা অনুরূপ উপাদান সময় গুণ করে যোগ করবা, আর এটা দিয়ে এটা করো। তো এটা করলে কত হবে 2 হবে, তারপর কত হবে -1 হবে। আর এটা দেখো এখন 2 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলাম, তাহলে -4 হবে, -1 +2 হবে। আর এটা দিয়ে এটাকে করো, তাহলে হবে 2 -2 আর 1 -2 হবে, -1 +1 হবে। তাহলে কত হয় বলো তো? এটা হবে আমাদের 2, এটা হবে 1, এটা -2, এটা -1। তাহলে এ পাওয়া গেছে। তাহলে এটা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটি 2/2 মাত্রা সমঘাতী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সমঘাতী ম্যাট্রিক্স। তার সমঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি? কোনো বর্গ ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি ওই ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি এ পাওয়া যায়। ঠিক আছে না? এটা মনে রাখবা কিন্তু। আচ্ছা, 14 নম্বর যে ডেফিনেশনটা পড়বো সেটা হচ্ছে আমাদের অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স বা এটাকে বলে ইংলিশে বলে ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাই ইনভলিউটরি ম্যাট্রিক্স বা অবেদঘাতী ম্যাট্রিক্স কোনটা? এটা মনে রাখতে হবে, একটা বর্গ ম্যাট্রিক্স নিতে হবে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে, সেটা হচ্ছে এ। এটাকে বলবো আমরা ইনভলিউটরি ম্যাট্রিক্স বা অবেদঘাতী ম্যাট্রিক্স বলবো, বলা হবে যদি যদি এই ম্যাট্রিক্সটাকে বর্গ করলে যদি আমাদের অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের শর্তটা। বর্গ ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি স্কোয়ার সমান যদি আই পাওয়া যায়, সেটা কি বলা হবে? অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। কি বলা হবে? অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। আমি উদাহরণগুলো দিয়ে নিচ্ছি, তোমরা একটু বর্গ করে নিও, ঠিক আছে? যেমন 2 3 -1 -2, তারপরে হচ্ছে বি হচ্ছে যেমন মনে করো 4 3 -5 -4। তার মানে এই ম্যাট্রিক্সগুলোকে যদি আমরা কি করি, স্কোয়ার বের করি, স্কোয়ার এখানে বি স্কোয়ার যদি বের করি, তাহলে এখানেও স্কোয়ার সমান আই পাওয়া যাবে, এখানে বি স্কোয়ার সমান আই পাওয়া যাবে। সুতরাং এ এবং বি দুটাই কি হবে? আমাদের অবেদঘাতী ম্যাট্রিক্স হবে। তারপরে হচ্ছে যদি আমরা দেখি সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স আর শূন্য ম্যাট্রিক্স কিন্তু ভিন্ন, মনে রাখবা। শূন্যঘাতী ম্যাট্রিক্সের ইংলিশটা হচ্ছে তোমার নীলপুটেন্ট। নীলপুটেন্ট, নীলপুটেন্ট ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? নীলপুটেন্ট ম্যাট্রিক্সটা কি? নীলপুটেন্ট ম্যাট্রিক্স বা শূন্যঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে এইটাই, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, যেমন বর্গ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ। এই এটাকে আমরা এখন কি বলবো? এটাকে আমরা বলবো নীলপুটেন্ট, নীলপুটেন্ট ম্যাট্রিক্স বলবো। শর্তটা হচ্ছে এইটাই, এ এন সমান হতে হবে 0 যদি এত হয়। এ এন কি হবে? 0 হবে। এখানে এন কি? এন হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। আমি লিখে দিচ্ছি, যেখানে এন হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, সেটা হচ্ছে আমাদের এন। তো এন হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, আর তখন এই এনকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্সের সূচক। এনকে কি বলা হয়? শূন্যঘাতী, বলো, শূন্যঘাতী ম্যাট্রিক্সের, শূন্যঘাতী ম্যাট্রিক্সের, শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে কি? এই নীলপুটেন্ট ম্যাট্রিক্সের সূচক বলা হয় এন। শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপুটেন্ট ম্যাট্রিক্সের সূচক বলা হয়, কত বলা হয়? সূচক বলা। কাকে বলা হয়? এনকে বলা হয়। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন হচ্ছে তোমার, সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করে, আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে 0 1 0 0। এখন একে বর্গ করলাম, বর্গ করলে আমাদের কিন্তু শূন্য চলে আসে।
এই এ ম্যাট্রিক্সটা বর্গ করলে শূন্য চলে আসে, তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তার সূচক কত? সূচক হচ্ছে 2, সূচক হচ্ছে কত? 2। যেমন অনুরূপভাবে তুমি দেখবা বি, বিও হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, 2 2 -2 -2। এটা উদাহরণ দিলাম। এখানেও বি স্কোয়ার ইকুয়াল টু কত পাওয়া যাবে? 0 পাওয়া যাবে মনে করো। হ্যাঁ, তো এটাও হবে আমাদের কি, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তাহলে এখানে এনকে বলা হবে কি, এনকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নিউটনের ম্যাট্রিক্সের সূচক বলা হবে এনকে। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স বলতে কি বুঝি? অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে কি বুঝি সেটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা দেখো, কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের, আমি তোমার ডেফিনেশন লিখলাম না, শুধু জাস্ট বুঝাইতেছি তোমার। সে দেখো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলি বা উপাদানগুলি যদি জটিল সংখ্যা হয়। কি হয়? জটিল সংখ্যা। যেমন হচ্ছে 2 3 - 2i, তারপরে হচ্ছে 1 + 2i i - 2। তো এটাকে বলা হয়, দেখো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা কি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের উপাদানগুলি কি? জটিল সংখ্যা আকার, বা তার যে ভুক্তিগুলি আছে এগুলো কিন্তু জটিল সংখ্যা আকারে লিখছি আমি। কমপক্ষে একটা উপাদান হলেও কি হইতে হবে? জটিল সংখ্যা আকার হইতে হবে, তো আই থাকতে হবে। আই হচ্ছে √-, সবাই জানো। এখন এই এ ম্যাট্রিক্সের যে যে উপাদানগুলি আছে, প্রত্যেকটা উপাদানে বা জটিল সংখ্যা যে আকারগুলি আছে, এ ম্যাট্রিক্সের যে প্রত্যেক যে জটিল সংখ্যাগুলি আছে সে জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বের করো। তাহলে 2 এর অনুবন্ধী কিন্তু 2, 3 - 2 এর অনুবন্ধী হচ্ছে 3 + 2i, 1 + 2 এর অনুবন্ধী হচ্ছে 1 - 2i, তারপর হচ্ছে i - 2 এরটা হচ্ছে -i - 2। আমরা তো জানি জটিল সংখ্যা, কোনো জটিল সংখ্যা যদি x + iy হয় তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা? অর্থাৎ i এর আগে মাইনাস হবে, এটা তো অনুবন্ধী জটিল সংখ্যা, সেটা হচ্ছে আমাদের x - কত iy, সেটাই তো। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটাকে বলা হবে, এই যে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে এই এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে আমাদের এই এ ম্যাট্রিক্সকে বলা হবে এ ভারকে বলা হবে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হবে। বুঝে আসছে কি? এ একটা ম্যাট্রিক্স নিতে হবে, সে ম্যাট্রিক্স উপাদানগুলি কী হতে হবে? জটিল আকার হতে হবে, জটিল সংখ্যা হতে হবে। এখন এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গঠিত যে ম্যাট্রিক্সটা সেটাকে বলা হবে এই তার এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে গেলে আরেকটা ম্যাট্রিক্স তোমার লাগবে। এই এ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু অনুবন্ধী বের করতে পারে না। অনুবন্ধী কোনো ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে আগে এ ম্যাট্রিক্স, তারপরে তোমার তার করতে হবে, অনুবন্ধী বের করতে হবে। তোমার যদি একটা ম্যাট্রিক্স দেওয়া না থাকে তাহলে অনুবন্ধী কার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবে তুমি, সেজন্য তোমাদের মনে রাখতে হবে এটা। আচ্ছা, এখন হচ্ছে তোমার সেটা হচ্ছে আমাদের এই হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে কি বুঝি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বা এটা আমি মজা করে বলি হারামি ম্যাট্রিক্স বলি আর কি, তা যাই হোক হার্মিশিয়ান, এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে কি বুঝি আমরা সেটা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো এখন। দেখো, তা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? কোনো একটা ম্যাট্রিক্স নেবা, সেটা হচ্ছে অবশ্যই ম্যাট্রিক্সের উপাদানগুলি কি হতে হবে? সেই ম্যাট্রিক্সটা কি হতে হবে? আমরা একটা নিলাম বর্গ ম্যাট্রিক্স নিলাম, বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এ, তবে এই এ ম্যাট্রিক্সের উপাদানগুলি হতে হবে জটিল সংখ্যা আকার। তো এই বর্গ ম্যাট্রিক্সকে বলা হবে তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে। প্রথম কি করতে হবে? এই এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবা, তারপর এটাকে ট্রান্সপোজ করবা যদি এ পাওয়া যায়, যদি এ পাওয়া যায়। আমি আবারও বলছি, একটু খেয়াল করে শোনো।
এ ম্যাট্রিক্সটা যে বর্গ ম্যাট্রিক্সটা নিবা সেটা কিন্তু তার ভুক্তিগুলি কি হতে হবে, জটিল সংখ্যা হতে হবে। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করবা, তারপর ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সে পাওয়া যায় সেটাই হচ্ছে কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন তার সদটা উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে যেমন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 3 মাইনাস আই, আর 3 প্লাস আই, আর হচ্ছে 3। তাই এটা অনুবন্ধী কি, এটা অনুবন্ধী হচ্ছে আমাদের 2 3 মাইনাস আইটা হবে 3 প্লাস আই, কারণ অনুবন্ধী নিতে হবে। 3 প্লাস আইকে নিতে হবে 3 মাইনাস আই আর 3। এখন এটাকে তুমি কি করো, ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করলে কি হবে, 2 3 প্লাস আই, 2 নম্বর সারিকে কলম বানাও, 3 মাইনাস আই বাই 3। দেখো কি পাওয়া গেছে, তাহলে বলতে পারি এটা হচ্ছে আমাদের কি একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এখন আরেকটা বলবো, সেটা হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে কি বুঝি। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে কি বুঝি সেই ডেফিনেশনটা দেখি। এখানেও একটা বর্গ ম্যাট্রিক্স নিবা, বর্গ ম্যাট্রিক্স নিতে হবে। আর এই বর্গ ম্যাট্রিক্স উপাদানগুলি কি হবে বলো, এই বর্গ উপাদানগুলিও কিন্তু জটিল সংখ্যা হতে হবে। এটাকে বলা হবে স্কিউ বা বি হার্মিশিয়ান, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে। ইফ যদি এই এ ম্যাট্রিক্সের বলো অনুবন্ধী বের করবা, অনুবন্ধীটিকে ট্রান্সপোজ করবা, ঠিক আছে। কি করবা, ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করে যদি কি মাইনাসে পাওয়া যায়, এখানে এই বর্গ ম্যাট্রিক্সটা যদি হয় n বাই n মাত্রার যদি হয়, তাহলে এখানে আরেকটা মনে রাখতে হবে, এই প্রধান কর্ণ যে আছে বর্গ ম্যাট্রিক্সে সেই উপাদানগুলি কি হবে, শূন্য হবে। যেমন a11 a22 এভাবে ann, এই প্রত্যেকটা কি হবে, শূন্য হবে। এই শর্ত মনে রাখতে হবে। অর্থাৎ স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স প্রায় একই রকম। অর্থাৎ যখন ম্যাট্রিক্সের ভুক্তিগুলি যখন জটিল সংখ্যা আকার হয় তখন বলে হার্মিশিয়ান, আর যখন হয় না তখন সেটা হচ্ছে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা দেখি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কোনটি, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা এটাকে আমরা বলে থাকি পিরিয়ডিক ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স বলতে কি বুঝি, একটা বর্গ ম্যাট্রিক্স নেবা, সেটা হচ্ছে এ বর্গ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এ নিলাম। এটাকে আমরা বলবো, একে আমরা বলবো পিরিয়ডিক ম্যাট্রিক্স বলবো বা বলা হবে। ইফ যদি a টু দি পাওয়ার p+1 যদি এ ম্যাট্রিক্স পাওয়া যায়, এই শর্ত মনে রাখতে হবে। a টু দি পাওয়ার p+1 ইকুয়াল যদি এ পাওয়া যায়, এখানে p হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, p হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তখন আমরা একে বলি পিরিয়ডিক ম্যাট্রিক্স বলা হয়। এবং এখানে যেখানে p হচ্ছে পর্যায়কাল, p কে কি বলা হয়, পর্যায়কাল বলা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝায়, তাহলে খেয়াল থাকবে তোমার। সেটা হচ্ছে এ মনে করে একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে 1 -2 -6 -3 2 9 2 0 -3। এটাকে যদি আমরা
এ কিউব করি তাহলে কিন্তু এ পাওয়া যায়। আমি সংক্ষেপে লিখতেছি, এ কিউব মানে কি, প্রথম এর সাথে এর গুণ করবে এ স্কোয়ার, পরে এ স্কোয়ার সাথে এ গুণ করবে এ কিউব পাওয়া যাবে। তো এ কিউব মানে এ পাওয়া যাবে। তার মানে এটাকে একটু লিখি যদি এইভাবে, এ 2 + 1 = এ। তাহলে এখানে দেখো পির মান কত, এটার সাথে কম্পেয়ার করো। তো এটার সাথে কম্পেয়ার করলে পির মান হচ্ছে কত, পির মান হবে 2। তাহলে এই ম্যাট্রিক্সটাকে তখন বলা হবে 3/3 মাত্রার একটি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, যার পর্যায়কাল কত, পর্যায়কাল হচ্ছে 2, পর্যায়কাল কত 2। ওকে, এইভাবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই যে আমরা বিভিন্ন প্রকার যে ম্যাট্রিক্সগুলো পড়লাম সেই ম্যাট্রিক্সগুলো আমাদের কি লাগবে, ঠিক আছে। এমসিকিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং ভাইবা বোর্ডের জন্য, ভাইবা স্পেস করার জন্য এই বেসিকগুলো তোমার জানা তোমার জন্য কি একদম ফরজ, কি হবে, ফরজ হবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে বিষয় জানতে হবে তোমার সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা বা ম্যাট্রিক্সের যে যোগ বিয়োগ সেগুলো একটু বুঝতে হবে তোমাদের। যেমন দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা এখন পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা, তা ম্যাট্রিক্সের সমতা কি? ম্যাট্রিক্সের সমতা হচ্ছে এইটাই, দুইটি ম্যাট্রিক্স, মনে করো দুইটি ম্যাট্রিক্স নিলাম, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা বলবো সমান ম্যাট্রিক্স বলবো। কি বলবো? সমান ম্যাট্রিক্স বলবো, সমান ম্যাট্রিক্স বলা হবে যদি এবং কেবল যদি তাদের মাত্রা একই হয় এবং প্রথমটির প্রতিটি ভুক্তি, মানে এ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির সমান হয়। তার মানে এ একটা ম্যাট্রিক্স যদি আমরা নেই XYZ T, আর বি ম্যাট্রিক্স যদি হয় আমাদের আলফা বিটা গামা ডেল্টা, তাহলে এ এবং বি যদি সমান ম্যাট্রিক্স বলি তাহলে অবশ্যই এটা 2/2 মাত্রা, এটা 2/2 মাত্রা। আকার কিন্তু সেম, আকার মাত্রা এগুলো কিন্তু সেম, আকার মাত্রা অর্ডার এগুলো কিন্তু এম। যদি এম ম্যাট্রিক্সের আকার কত বা মাত্রা কত 2/2, বি ম্যাট্রিক্সের আকার কত 2/2, তাহলে মাত্রা কিন্তু সমান হয়েছে। এবং এই এক সমান হবে আলফা, এই ওয়াই সমান হবে বিটা, জেড সমান হবে গামা, এবং টি সমান কি হবে ডেল্টা। এখন যদি প্রশ্ন বলে এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, তোমার বললো এখানে 1 2 x + y x - y। আবার বলছে বি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে তোমার 3 4 5 6। বলছে a = b হলে xy কত, হোয়াট। এমসিকিউ প্রশ্ন এরকমভাবে হইতে পারে। তাহলে আমরা জানি যেহেতু এ এবং বি দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে এটার সমান 5 আর x - y সমান কত 6। এখন যোগ বিয়োগ করো, যোগ করলে কাটা 2s = 7, 2s = কি হবে, এটা কত x + y সমান হচ্ছে 5। তাহলে 5 যদি হয় তাহলে কত হবে, x এর মান হবে 11 বাই কত আসবে, 11/2 আসবে। আর যদি বিয়োগ করি x কাটা, তাহলে +2y = 1, 2y = -1 হবে, তাহলে y = আসবে -1/2 আসবে। তাহলে আমাদের আনসার হবে এটা,
ঠিক আছে না? তাহলে এমসিকিউগুলো এই টাইপের হবে, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে এ ইকুয়াল টু বি সমান, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট যে মাত্রা একই, যেহেতু 2/2 মাত্রা, এটাও 2/2 মাত্রার, তাহলে আমাদের সংশ্লিষ্ট উপাদানসমূহ কি হবে, আমাদের সমান হবে। ঠিক আছে না? ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যদি আমরা ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, দেখো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের শর্ত রাখি। শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যোগফল বিয়োগফল তখনই করতে পারবা যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা বা আকার বা ক্রম একই হবে এবং সংশ্লিষ্ট উপাদান সমূহ কি করতে হবে, যোগ করতে হবে। যেমন এ হচ্ছে 1 2 3 4 এবং বি ম্যাট্রিক্স হচ্ছে মনে করো 5 6 7 8, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 2/2, এর মাত্রা কত, 2/2। যদি এ এবং বি ম্যাট্রিক্স যদি একই আকার হয় তাহলে এ প্লাস বি সমান হবে তোমাদের এই 1 সাথে দেখো 1 2 3 4, আর বি ম্যাট্রিক্স হচ্ছে কত, 5 6 7 8, তাহলে অবশ্যই 1 সাথে 5 যোগ করতে হবে, তাহলে হবে 6, 2 সাথে 6 যোগ করতে হবে 8, 3 সাথে 7 যোগ করো 10, 4 সাথে 8 যোগ করো 12, তাই এটাই হচ্ছে আনসার। অনুরূপভাবে যদি বিয়োগ করি তাহলে এটাও শর্ত একটাই, এ এবং বি কি হতে হবে, একই আকার হতে হবে, এবং বিয়োগ যদি করি 1 2 3 4, তাহলে অনুরূপ উপাদান সমূহ কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। 1 থেকে 5 বিয়োগ করো তাহলে হবে -4, 2 থেকে 6 বিয়োগ করো তাহলে -4, 3 থেকে 7 বিয়োগ করো -4, 4 থেকে 8 বিয়োগ করো তাহলে 4 -4। তো এটা হচ্ছে একটা। তাহলে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের যোগফল বিয়োগফল নির্ণয় করা যাবে যদি ম্যাট্রিক্স দুইটি ক্রম, বর্ডার বা আকার যদি একই হয়। দুইটি ম্যাট্রিক্সের যোগফল বিয়োগফল একটি ম্যাট্রিক্সে হবে যদি তার প্রতিটি উক্তি ম্যাট্রিক্সের অনুরূপ উক্তিগুলি যোগফল বা বিয়োগফল যদি হয়। তারপরে হচ্ছে আরেকটা যদি পড়ি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। ম্যাট্রিক্সের স্কেলার গুণন যদি আমরা দেখি, ম্যাট্রিক্সের স্কেলার গুণন হচ্ছে এটা, কোনো একটা ম্যাট্রিক্স নিলাম মনে করো আমরা 2 3 4 5, এখন যদি আমরা এইটুকে 2 দ্বারা গুণ করি তাহলে 2 × 2 3 4 5 হবে, অর্থাৎ 2 দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে, তাহলে হবে 4, এখানে হবে 6, এখানে হবে কি 8, তারপরে হবে 10। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যদি একটি ধ্রুবক সংখ্যা যদি আমরা নেই আর যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রি বা ভুক্তিকে ওই সংখ্যা দ্বারা কী করতে হবে, ওই ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। আর একটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, দুইটি ম্যাট্রিক্সের গুণন, যোগ্যতা। ম্যাট্রিক্সের গুণনের যোগ্যতা, গুণনের যোগ্যতা। তাহলে এখানে ক্ষেত্রে দেখো দুইটা ম্যাট্রিক্স কখন গুণ সম্ভব, মনে রাখবা এ ও বি ম্যাট্রিক্সের গুণফল, গুণফল হচ্ছে এ বি, এটা সংজ্ঞায়িত হবে যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, সারি সংখ্যা সমান। যেমন এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2/3, বি ম্যাট্রিক্স হচ্ছে 3/2, তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 3, সমান না? তাহলে এ বি যদি গুণ করি, এ বি সম্ভব, এ বি কি সম্ভব। এখন যদি বলি এ হচ্ছে 2/5 আর বি হচ্ছে 3/2, এটা গুণ সম্ভব কিনা? না, এটা গুণ সম্ভব নয়। কেন? এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি না
সমান না, সমান না হওয়ার কারণে সম্ভব না। আর যখন এ মে বি ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারির সংখ্যা সমান হতে হবে এবং যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/2 মাত্রার, 2 মাত্রার হবে। যেমন এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে মনে করো 1/3, বি মাত্রা হচ্ছে 3/2, তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত? তাহলে দেখো গুণন সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব, এবং যেটা পাওয়া যাবে এ বি ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/2 মাত্রা। প্রথম দেখতে হবে এই দুটো সমান কিনা, সমান যদি হয় এই দুটো বাদ দিয়ে দেবো, তাহলে 1 আর 2 আছে, তাহলে যে এ বি ম্যাট্রিক্সে পাওয়া যাবে তার মাত্রা হবে কত? এত পরীক্ষায় আসে এ ম্যাট্রিক্সের মাত্রা এত, বি এমসিকিউ আছে এ ম্যাট্রিক্সের মাত্রা এত, বি ম্যাট্রিক্সের মাত্রা এত, ঠিক আছে? তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত? এ বি যদি কিছু সম্ভব হয় তাহলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত? তাহলে 1/2 হবে এটা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এটা আমরা একটু লিখে দিই, এখানে লিখে দিই, সেটা হচ্ছে এ এর মাত্রা, এ এর মাত্রা যদি হয় m/n এবং বি এর মাত্রা যদি হয় n/p, তাহলে এ বি এর মাত্রা হলে, তাহলে এ বি এর মাত্রা কি হবে? এটা এমসিকিউ এর ক্ষেত্রে লাগবে, সেটা হবে m/p হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে। আবার আরেকটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এই বিষয়গুলো যদি মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করি ম্যাট্রিক্সের থেকে এখানে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, কেমন? হ্যাঁ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও আলোচনা আছে, সেটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা আছে। কী নিয়ে আলোচনা? বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা। বিপরীত ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। মনে করো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে কী বুঝি, বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। মনে করো কোনো একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে এ, এটাকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। যদি এই ম্যাট্রিক্স দ্বারা, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এ একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো 4 4 6 6, তাহলে নির্ণায়কের মান কত? এই নির্ণায়কের মান হচ্ছে 4 4 6 6 0 আসবে, সুতরাং এ হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে মনে করো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমরা কি বলি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে বর্গ ম্যাট্রিক্স একে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি অশূন্য হয় সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন যদি উদাহরণ দেই, এক্সাম্পল দেই, যেমন মনে করা হচ্ছে a = 4 4 5 6, এটা মান বের করো। 4 4 5 6, 24 - 20, তাহলে 4 ≠ 0, সুতরাং এটা হচ্ছে একটা আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলতে কি বুঝি? ঠিক আছে, যদি এটা দেখি বিপরীত ম্যাট্রিক্স, এ ও বি যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, বি যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, কি হতে হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বি কে দেখো, বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে।
বলা হবে যদি এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই হয়। এ এবং বি হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দুইটা হতে হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং বি কে বলা হবে এ ম্যাট্রিক্স কি বলো একই মাত্রার, এনাদের একই মাত্রার হতে হবে। তাহলে এ এবং বি যদি একই মাত্রার যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তখন বি কে বলা হবে হ্যাঁ এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স যদি এ বি ইকুয়াল টু আই হয়, তখন আমরা বি কে বলি একে এ ইনভার্স দ্বারা পড়ে এ ম্যাট্রিক্সে, তখন বি কে বলা হয় এ ইনভার্স। তাহলে বি যদি এ ইনভার্স হয় তাহলে বসায় দাও এখানে, তাহলে এখানে বসাও বি ইকুয়াল টু এ ইনভার্স, বি কে বলা হবে এ ইনভার্স, তাহলে বি এর মধ্যে এ ইনভার্স বসাও, তাহলে এ ইনভার্স এ ইকুয়াল টু হবে আইডেন্টি। তাহলে মানে কোনো ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে বা কোনো বিপরীত ম্যাট্রিক্সকে কোনো ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে যেমন একটা এই সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্সটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে কোন ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করবা। যেমন এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, তাহলে এই ম্যাট্রিক্সের সহগুণকটা কি হবে? সহগুণকটা হবে এই উপাদানের সহগুণকটা প্রকাশ করো A11, তাহলে আমরা জানি প্রথমটা কিন্তু হচ্ছে A1 আর 1 যোগ করলে যদি জোড় হয়, যদি আই এবং যে যোগ করলে যদি জোড় হয় তাহলে প্লাস নিবা, আর বেজোড় হলে মাইনাস হবে। তাহলে এটাকে বলা হয় A11, এটাকে বলা হয় A12, এটাকে বলা হয় A21, আর এটাকে বলা হয় A22। তাহলে এই চারটা উপাদানের সহগুণক বের করব। তাহলে আমরা যদি এই উপাদানের সহগুণক বের করতে চাই তা সারি কলাম বাদ দিবা। ও আগে একটু বলে নেই আই এবং আই যে যোগ করি, কারণ সহগুণকের ক্ষেত্রে একটা সম্পর্ক আছে আমরা জানি, একটা মাইনাস প্লাস মাইনাস একটা ব্যবসা আছে, তাহলে আসে এটা আমরা জানি। কারণ সহগুণকের সূত্রটা কি? সহগুণক হচ্ছে -1 আর প্লাস সি ইন্টু ওই উপাদানের অনুরাশি, ওই উপাদানের অনুরাশি। তাহলে এই যে -1টা যা আসে, মাইনাস প্লাস এখন মাইনাস আসে, এইটার কারণে আসে, ওই উপাদানটি যে সারি বা কলমে অবস্থান করে সেটার বিষয় আসে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, তা জোড় হলে প্লাস নেবা। 1 আর 2 যোগ করলে 3, তাহলে মাইনাস নেবা। 2 আর 1 যোগ করলে 3, তাহলে মাইনাস নেবা। 2 যোগ করলে 4, তাহলে প্লাস নেবা। তা যাই হোক, তাহলে এই 1 উপাদানের অনুরাশি বের করতে সারি কলম বাদ দিলে 4, এটা হবে 4। এই উপাদানে বাদ দিলে এটা হবে 3। আর যদি 2 1 নেই, এটা বাদ দিলে কত হবে? এটা বাদ দিলে এই 3, সারি কলম বাদ দিলে 2, আর এটা বাদ দিলে সারি কলম বাদ দিলে হবে 1। তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এখন 4 -3 -2 1, এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এটা, সহগুণক ম্যাট্রিক্স। এখন আরেকটা ডেফিনেশন হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে কি বুঝি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করো। কি বলো? সহগুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করো। 4 -3 -2 1, এটাকে ট্রান্সপোজ করো, তাহলে কি হলো? 4 -3 -2 1, তাই এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। তাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে, দেখো বিপরীত ম্যাট্রিক্স সূত্র হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই হচ্ছে ওই নির্ণয়কের মান। এটা হচ্ছে সূত্রটা মাথায় রাখবা। কোনো ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, ওই নির্ণয়কের মান দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে একটা। যেমন এ ম্যাট্রিক্স যদি হয় এ বি সি ডি, পরীক্ষায় যদি আসে এ ইনভার্স কত, তাহলে মনে রাখবা এটা এ ইনভার্স হচ্ছে, হ্যাঁ ডাইরেক্ট সরাসরি মুখস্থ রাখবা, AD minus BC 1/AD minus BC into D minus B minus C F। এটা হচ্ছে সূত্র, মনে রাখবা। কিন্তু
এ বি সি ডি 2/2 মাত্রার যদি একটা কি হয় ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইনভার্স হবে 1/AD মাইনাস BC ইন্টু DB চেঞ্জ হবে। দেখো ডি এ চেঞ্জ কিন্তু, আর BC ঠিক থাকবে, শুধু মাইনাস আসবে। তাহলে আমাদের MCQর ক্ষেত্রে সহজ হবে। এই সূত্রটা মুখস্থ রাখবা, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের একটা বিষয়। এখন বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে। বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে। বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি কি? এক নম্বর হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ সমান হচ্ছে আই। তার মানে কোনো ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকে তাহলে ইউনিক। কোনো ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকে তাহলে ইউনিক। তাহলে হবে আমাদের বলতে হবে সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের ইনভার্স ইজ কি ইউনিক। কোনো ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকে তাহলে ইউনিক, একটা থাকবে, বেশি থাকবে না, অনন্য একটা। যেমন যদি বলি এ ইনভার্স সমান এক্স, আবার এ ইনভার্স সমান ওয়াই, তা মনে রাখবো এখানে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। এক্স ইকুয়াল টু কী হবে? ওয়াই, কারণ একটা থাকে। এটা দ্বারা এটা বোঝাইছে। 3 নম্বর, মনে করো কোনো ম্যাট্রিক্সকে আমি ইনভার্স করলাম, আবার ইনভার্স বের করলাম, তাহলে ওই ম্যাট্রিক্সে পাওয়া যাবে। তারপর মনে করো কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, তারপরে ইনভার্স করলাম, ইনভার্স করার পরে তারপরে ট্রান্সপোজ করলাম, একটাই আসবে। আবার মনে করো তোমার কোনো ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স গুণ করার পরে এটা ইনভার্স করলাম, তাহলে বি ইনভার্স হবে, এ ইনভার্স হবে। আমাদের এই সম্পর্কগুলো, বৈশিষ্ট্যগুলো কী রাখতে হবে? তো মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? অর্থগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স বলতে কি বুঝি, বা এটাকে বলা হয় উলম্ব ম্যাট্রিক্স, বা কাকে বলে? আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে, যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, একে বলবো আমরা অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স বলবো, বলা হবে যদি এ টি ইকুয়াল টু এটি এ সমান যদি আই হয়। যেমন হচ্ছে তোমার এ ইকুয়াল টু 0 1 1 0, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে এ টি করো বা এ করো, সবসময় আই পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা 2/2 মাত্রা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের ডেফিনেশনগুলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এগুলো আমাদের মাথায় রাখতে হবে একটু। আমাদের যদি এগুলো মাথায় থাকে তাহলে আমাদের জন্য কী হবে? একটু সহজ হবে, ঠিক আছে? আমাদের জন্য কী হবে? সহজ হবে। MCQগুলো সলভ করা আর বারবার স্পেস করা আমাদের জন্য কী হবে? সহজ হবে। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, কিছু বিষয় আছে এখানে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন কিছু স্টেটমেন্ট মনে রাখতে হবে, উপপাদ্যের স্টেটমেন্ট মনে রাখতে হবে, সেটা মনে রাখলে সহজ। উপপাদ্য কিছু লিখে দিয়েছি আমি, স্টেটমেন্ট মনে রাখবো। 1 নম্বর, বর্গাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং একটি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়, যোগফল আকারে প্রকাশ করা যায়। প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সকে একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রত্যেক বর্গ ম্যাট্রিক্সকে, বর্গাকার ম্যাট্রিক্সকে
একটি সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর যোগফল আকারে প্রকাশ করা যায় এগুলো মনে রাখার চেষ্টা করবো, তাহলে তোমার জন্য হবে। আবার 3 নম্বর হচ্ছে, মনে করো যদি এ বি ইকুয়াল টু এ হয় এবং বি ইকুয়াল টু যদি বি হয়, বি ইকুয়াল টু বি হয়, তাহলে এ ও বি সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে কিছু শর্ত আছে, সেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে, কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি স্কেলার দ্বারা গুণ করলা, তারপরে এই ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি যোগফলকে ট্রেস বলে। তখন তুমি ট্রেস বের করলা, যেটা আসবে ওই ম্যাট্রিক্সের ট্রেস বের করবো, কে দ্বারা গুণ করলা, একটাই আসবে। তারপরে হচ্ছে মনে করো এ এবং বি দুইটা ম্যাট্রিক্স যোগ করলাম, তারপরে এই ম্যাট্রিক্সের ট্রেস হবে আলাদা আলাদা ট্রেসের যোগফলের সমান। এটা আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে। যেমন মনে করো কোনো ম্যাট্রিক্স এ বি দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ট্রেস, আর এ বি আর বি এ ম্যাট্রিক্সের ট্রেস সমান। এগুলো মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আরও আমাদের কিছু বিষয় আছে, দেখো এখান থেকে ম্যাট্রিক্স থেকে আসার মতো। আমাদের আছে, সেটা হচ্ছে ইচ্ছালন আকার। ম্যাট্রিক্সের ইচ্ছালন আকার বা ইচ্ছালন ম্যাট্রিক্স কাকে বলে? ইচ্ছালন আকার। তাহলে ইচ্ছালন আকার যে ম্যাট্রিক্সটা, সেটা কি? ম্যাট্রিক্সের ইচ্ছালন আকার, ম্যাট্রিক্সের ইচ্ছালন ম্যাট্রিক্স লিখি। ইচ্ছালন ম্যাট্রিক্স কি বলতে কি বুঝি আমরা? অর্থাৎ ইচ্ছালন ম্যাট্রিক্স হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বলবো, সেটা হচ্ছে তোমার একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 2 3 4 3 3 5 6, মনে করো এটা একটা ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের ইচ্ছালন ম্যাট্রিক্স কোনটা? এ ম্যাট্রিক্সের ইচ্ছালন ম্যাট্রিক্স হচ্ছে এটাই, সেটা হচ্ছে আমরা ইচ্ছালন আকারে প্রকাশ করব এটাকে। কিভাবে? প্রথম সারিটাকে ঠিক রাখবো 1 2 3, তারপরে প্রথম সারির ঠিক রেখে দ্বিতীয় সারি এই উপাদানে শূন্য বানাবো, এই উপাদানে শূন্য বানাবো। তার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে শূন্য বানানোর জন্য দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করবা। তবে এটা 2 হইলে এটা 2, তার মানে 1 নাম্বার 2 নাম্বার
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখো, একটু কারেন্ট চলে যাওয়াতে একটু প্রবলেম হয়েছে, দেখো আশা করি দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের এই শূন্য বানাবো এটাকে, তাহলে এটা কত আছে? 2 নম্বর সারিটা 2 3 4 আছে। তাহলে 1 নম্বর সারিকে ঠিক রাখলে 1 2 3 আছে। তাহলে 1 নম্বর সারি 1 2, তাহলে 0 বানাতে গেলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 1 নম্বর সারিকে 2 দ্বারা গুণ করো, তাহলে হবে 2 4 6। এখন বিয়োগ করো, 0 তারপরে -1 তারপরে হচ্ছে -2, তাহলে লিখবা 0 -1 -2। এরপরে এটাকে 0 বানাও, 1 নম্বরটাকে ঠিক রেখে। তাই এটা কত আছে? 3 5 6, তাহলে 3 5 6। আর এটাকে 0 বানাতে গেলে এটা 3 লাগবে, 3 দ্বারা গুণ করো, 3 6 9। বিয়োগ করো এখন, তাহলে 0 -1 আর কত হবে? -3 হবে। ঠিক এটা হবে না? 0 -1 -3, তাহলে আসলো কি 0 -1 -3। এখন কাজ হচ্ছে পরেরটা 1 2 3, প্রথম সারি ঠিক থাকবে, এখন দ্বিতীয়টাও ঠিক থাকবে। এখন এটাকে শূন্য বানাও। তো এটাকে শূন্য বানাতে গেলে 2 নম্বরটাকে ঠিক রেখে যেহেতু, তাহলে 3 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কত হয়? 0 -0 0, -1 + 1 0 হয়ে যাবে, -3 + 2 তাহলে হবে -1 হবে। এইটাকেই বলা হয় এআর ম্যাট্রিক্সের ইচেলন ম্যাট্রিক্স। কি বলা হয়? এআর ম্যাট্রিক্সের ইচেলন ম্যাট্রিক্স বলা হয় এটা। ওকে, তাহলে আমরা বুঝলাম ইচেলন ম্যাট্রিক্স বলতে কি বুঝি, সেটা আমরা বুঝলাম, ঠিক আছে না? এখন হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কি বুঝি। ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কি বুঝি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্সকে তোমরা ইচেলন আকারে প্রকাশ করবা। ইচেলন আকারে প্রকাশ করলে যে কয়টা অশূন্য সারি পাওয়া যাবে, যে কয়টা অশূন্য সারি পাওয়া যাবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। যেমন হচ্ছে তোমার আগের যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটাই করি। যেমন হচ্ছে 1 2 3, হ্যাঁ, তারপর হচ্ছে 2 3 4, তারপর হচ্ছে 0 7 10। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। তা এটাকে আমরা ইচেলন আকারে প্রকাশ করব। তো ইচেলন আকারে প্রকাশ করলে কি হবে? এটা হবে আমাদের, ওয়াইট করো, 1 2 3। এটাকে আমরা যদি ইচেলন আকারে প্রকাশ করি, তাই এটাকে শূন্য বানাতে হবে। তো শূন্য দিয়ে বানাতে চাই, তাহলে কী করতে হবে? 2 3 4 আছে, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। প্রথম সারি এটাকে 2 দ্বারা গুণ করো, তাহলে হবে 2 4 6। বিয়োগ করো, 0 -1 -2, তা 0 -1 -2 হবে। আর এটা তো শূন্য আছে অলরেডি। ওকে, তারপরে দেখো 1 2 3, 2 নম্বর সারিকে ঠিক রাখো। এখন রাখলাম, এখন এটাকে শূন্য বানাও। তাহলে 0 7 10, 3 নম্বর সারি, এটাকে শূন্য বানাতে গেলে এটা 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0 -7 -14, তাহলে যোগ করো 0 0 আর কত হবে? -4, তাহলে 0 0 -4। তা এই যে আমাদের ইচেলন আকার আসলো, ইচেলন আকার তো এটা, এম ম্যাট্রিক্সের ইচেলন আকার হচ্ছে এটা। তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি হবে? র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে, এম ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে অশূন্য সারি কয়টা? 1টা 2টা 3টা, তাহলে 3 হবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তা র্যাঙ্ক বলতে বোঝায় এইটাই, সেটা হচ্ছে, বলো র্যাঙ্ক বলতে কি বোঝায়? কোনো ম্যাট্রিক্সকে ইচেলন আকার নেওয়ার পরে অশূন্য সারি কয়টা, সেটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক। মনে রাখবা, এটা আমরা যে করছি সেটা হচ্ছে রো র্যাঙ্ক। কি বরাবর? সারি বরাবর কাজটা করছি, সেটা হচ্ছে রো র্যাঙ্ক। রো র্যাঙ্ক আর কলাম র্যাঙ্ক কিন্তু সমান। রো র্যাঙ্ক কলাম র্যাঙ্ক সমান। তুমি রো র্যাঙ্ক ব্যবহার করতে পারো, কলাম র্যাঙ্কে করতে পারো। মনে রাখবা, রো র্যাঙ্ক আর কলাম র্যাঙ্ক কি সমান, এটা মাথায় রাখবা। তা যাই হোক, এই বিষয়গুলো আমাদের আসে এখানে, তেমন আর কিছু আসে না আমাদের এখানে। তাহলে আমাদের এই যে বেসিক যে কনসেপ্ট, এগুলো যদি তোমার যদি ক্লিয়ার থাকে, তাহলে আমাদের কি এমসিকিউ প্রশ্নগুলো সহজ হবে। কারণ এমসিকিউ যে প্রশ্নগুলো তোমার আসবে, সেটা কি আকারে আসবে তোমরা জানো? হ্যাঁ, এমসিকিউ যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে এখানে বেসিক যে কনসেপ্ট আছে সেখান থেকে তোমার এমসিকিউটা দিবে। যেহেতু ম্যাট্রিক্সটা আমাদের ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত প্রথম পত্রের যে প্রথম যে অধ্যায়টা আছে ম্যাট্রিক্সের, সেই ম্যাট্রিক্সের সাথে রিলেটেড, তাহলে আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের যে উচ্চতর গণিত প্রথম পত্রের যে প্রথম যে অধ্যায়টা ম্যাট্রিক্সের, ওই ম্যাট্রিক্সে তুমি দেখবো অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে।
অনেকগুলো এমসিকিউ কি দেওয়া আছে তোমাদের, যেগুলো পরীক্ষা বোর্ড পরীক্ষা বিভিন্ন পরীক্ষা আসছে, ওইগুলো সলভ করবা। এগুলার লেকচার শিটে আমি অ্যাড করে দিব। লেকচার শিটে দেখবা প্রশ্ন তৈরি করা আছে এমসিকিউ এর, তো ওই প্রশ্নগুলো তোমরা সমাধান করবা। আর এমসিকিউ প্রশ্ন সমাধান করতে গিয়ে যদি তোমাদের যদি কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।